নমস্কার, ইনফাইনাইট ফিজিক্সে স্বাগত। আজকে মডেল কোশ্চেন সেট 5 নিয়ে আলোচনা করব WBH এর টেস্ট পেপারের 2021 সালের, এবং যে প্রশ্নগুলো এখানে সমাধান করা হবে সেগুলো গাণিতিক প্রশ্ন। পুরো কোশ্চেন সেটটা কিন্তু সমাধান করা হবে না, শুধুমাত্র যে ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করা হবে। এর আগে যে 5টা সলিউশন হয়ে গেছে তোমরা অবশ্যই ডেসক্রিপশানে গিয়ে দেখতে পারো, কিংবা চ্যানেলের প্লেলিস্টে গিয়েও দেখতে পারো। চলো তাহলে প্রথম যে অঙ্কটা আছে দেখো, 1.7-এ 8 গ্রাম মিথেন গ্যাসের ক্ষেত্রে অবস্থার সমীকরণটি হলো কি? তো আমরা জানি আদর্শ গ্যাস সমীকরণ PV = nRT, যেখানে n হলো মোল সংখ্যা। তো মোল সংখ্যা n সমান হলো W/m, মানে কত গ্রাম গ্যাস দেয়া আছে সেটা বাই ওই গ্যাসের আণবিক ভর। তো মিথেন গ্যাসের আণবিক ভর কত হবে? কার্বনের 12 প্লাস হাইড্রোজেনের হচ্ছে 4, তাহলে কত হলো? 12 × 4 = 16। তাহলে n এর ভ্যালু হলো 8/2, অর্থাৎ 1/2। তাহলে এই n এর মানটা 1/2টা যদি এই সমীকরণে বসিয়ে দাও কি হবে? PV = n এর মান 1/2 × RT। তাহলে কি হচ্ছে দেখো, 2 যদি এদিকে গুণ হয়ে যায় তাহলে 2PV = RT। তাহলে অপশান সি কারেক্ট অ্যান্সার, 2PV = RT। পরের কোশ্চেনটা দেখো, বলছে একটি রশ্মি বক্রতা কেন্দ্র দিয়ে অগ্রসর হয়ে অবতল দর্পণে আপতিত হলে প্রতিফলন কোণের মান কত হবে? প্রতিফলন কোণ। তো আগে অবতল দর্পণটা আঁকার চেষ্টা করি। দেখো, এই দর্পণটা হলো অবতল দর্পণ। এই যে ডট ডট যে লাইনটা দেওয়া আছে এটা পারদ, এবং এইটা হলো প্রধান অক্ষ। তো আমরা জানি প্রধান অক্ষের উপরেই কি থাকে? বক্রতা কেন্দ্র থাকে। সেই বক্রতা কেন্দ্রকে সি দ্বারা লিখলাম। এইবার বলছে বক্রতা কেন্দ্র দিয়ে অগ্রসর হয়ে অবতল দর্পণে আপতিত হলো। তো বক্রতা কেন্দ্র দিয়ে অগ্রসর হলো, তীরচিহ্ন যেদিকে দেয়া আছে সেই দিকে আলোকরশ্মি পড়ছে। তো এবার মনে করো এইটা যদি একটা বৃত্ত হয়, তো বৃত্তের কেন্দ্র পরিধির সঙ্গে কত ডিগ্রি কোণ করে থাকে? অবশ্যই 90 ডিগ্রি কোণ করে থাকে। তার মানে এই যে বক্রতা কেন্দ্র আর প্রধান অক্ষ দিয়ে যে সরলরেখাটা চলে গেছে, এইটা আর কিছুই নয়, এটা হলো দর্পণে অভিলম্ব। তাহলে এটা যদি অভিলম্ব হয়, তো অভিলম্ব বরাবর যদি কোনো আলোকরশ্মি পড়ে, যেটা সমতল দর্পণের ক্ষেত্রে তোমরা মনে করো যে অভিলম্ব বরাবর কোনো আলোকরশ্মি পড়লো, তো অভিলম্ব বরাবর পড়া মানে আপতন কোণের মান কত? আপতন কোণের মান হলো 0 ডিগ্রি। আবার সেই দিক বরাবর ফিরে যাবে, তাহলে প্রতিফলন কোণের মান কত হবে? প্রতিফলন কোণের মানও হবে 0 ডিগ্রি। তার মানে এখানে আলোকরশ্মিটাও এই দিক বরাবর ফিরে যাবে, এই দিক বরাবর ফিরে যাবে। তো তাহলে প্রতিফলন কোণের মান কত হবে? 0 ডিগ্রি। অপশান সি কারেক্ট অ্যান্সার। তারপরের কোশ্চেনটা দেখো, 1.9, তড়িৎ প্রবাহের সময় প্রবাহ মাত্রা অর্ধেক হয়ে গেলে উৎপন্ন তাপ কত হবে? তড়িৎ প্রবাহের সময় প্রবাহ মাত্রা অর্ধেক হয়ে গেলে, তো আমরা তড়িৎ প্রবাহ আর প্রবাহ মাত্রা এবং উৎপন্ন তাপের যে ফর্মুলাটা জানি, H = I² RT, এইটা। এবার প্রথম যে প্রবাহ মাত্রাটা সেটা ধরে নিলাম I, এবং উৎপন্ন যে তাপটা সেটা ধরে নিলাম H1। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে H2 সমান কত হবে? I এর জায়গায় কি হয়ে যাবে? প্রবাহ মাত্রা অর্ধেক, তার মানে I/2 তার হোল স্কোয়ার ইন্টু RT, এগুলোর তো কোনো পরিবর্তন হয়নি। তাহলে এটা কি হয়ে যাবে? সেকেন্ডটা I² RT/4। এইবার দেখো, এই যে I² RT, এই যে I² RT, এইটা যেটা আছে এটা সমান কি আছে দেখো, এই H1 সমান যেটা ছিল, H1 সমান I² RT ছিল। তাহলে আমরা এটা যদি H2 দ্বারা লিখি, তাহলে H2 = বলতে পারি কি H1/4। তার মানে কি হয়ে গেল? 1/4 গুণ, অর্থাৎ অপশান সি কারেক্ট অ্যান্সার। তারপরের কোশ্চেনটা দেখো, 1.10, শর্ট সার্কিট হলে বর্তনী রোধ কত হয়? শর্ট সার্কিট হলে, এইটা মনে রাখো, শর্ট সার্কিট হলে বর্তনীর রোধ হয় 0 ওহম। আর ওপেন সার্কিট হলে বর্তনীর রোধ হয় অসীম। তার মানে শর্ট সার্কিট মানে কোনো রোধ নেই, 0, আর ওপেন সার্কিট মানে অসীম। ওপেন সার্কিট মানে হলো খোলা বর্তনী।
বা মুক্ত বর্তনী, মুক্ত বর্তনী, খোলা বর্তনী বা মুক্ত বর্তনী, এটাও প্যারালালি জেনে রাখো। মুক্ত বর্তনীর ক্ষেত্রে রোধ কত হবে? রোধ হবে অসীম। বোঝা গেছে? তাহলে এটাই অ্যান্সার। এখানে 0 অ্যান্সার, 0 ওহম, বির অপশানটা। তারপরের কোশ্চেনটা দেখো 3.2, একটি ফ্লাক্সের আয়তন 500 সেমি কিউ। তাহলে ফ্লাক্সটির আয়তন বলছে 500 সেমি কিউ, মানে V1 ইকুয়াল টু 500 সেমি কিউ। স্থির চাপে, মানে চাপ স্থির, মানে পির কোনো গল্পই নেই, চাপ স্থির। ফ্লাক্সটির তাপমাত্রা টি কত থেকে? 27 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে T1 ইকুয়াল টু 27 ডিগ্রি। তাহলে 27 ডিগ্রি এর সাথে যদি 273 যোগ করি কত হবে? 300 কেলভিন। T2 ইকুয়াল টু কত হবে? 52 ডিগ্রি সেন্টিগ্রেড। তো তার সাথে কত হবে? 273 যোগ 52 সঙ্গে 273 যোগ করলে 3 2 5 7 5 12 2 1 3, 325 কেলভিন হলো। ঠিক আছে, এইবার কি ওই ফ্লাক্স থেকে কত আয়তনের বাতাস বেরোবে? তাহলে V2 ইকুয়াল টু কত হবে? তাহলে আমরা জানি ফর্মুলাটা P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2। তো যেহেতু P নেই, তাহলে Pর গল্প নেই, মানে ফর্মুলাটা কি হয়ে যাবে? V1 বাই T1 ইকুয়াল টু V2 বাই T2। এটা এবার এখান থেকে আমার V2 বের করতে হবে। তাহলে V2 সমান হবে কি? V1 T2 বাই T1, V1 T2 বাই T1। V1 মানে 500, T2 মানে কত? 325 বাই T1 মানে হলো 300। তাহলে 5/3 ইন্টু 325, অর্থাৎ V2 ইকুয়াল টু 541.67 এত আয়তন, এত সেমি কিউ। তাহলে কত আয়তনের বাতাস বেরিয়ে যাবে? অর্থাৎ বাতাস বেরিয়ে যাবে V2 মাইনাস V1। তাহলে 541.67 মাইনাস 500, অর্থাৎ 41.67 এত সেমিকিউ বাতাস বেরিয়ে যাবে। এটাই হলো অ্যান্সার। পরের কোশ্চেনটা দেখো 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, তাহলে টির মান বলছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 27-এর সাথে 273 যোগ করলে কত হবে? 300 কেলভিন। 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 570 মিলিমিটার চাপে। তাহলে V ইকুয়াল টু 570 মিলিমিটার চাপে W ইকুয়াল টু বলছে 2.2 গ্রাম। কার্বন ডাই অক্সাইডের আয়তন V বলছে 1.64 লিটার হলে সার্বজনীন গ্যাস ধ্রুবক আর এর মান কত? দেখো এইটাকে যদি লিটার অ্যাটমসফেরিক, আমাকে যদি পির মানটাকে, এটা দেওয়া আছে কত? এত মিমি Hg চাপ, কিন্তু এটাকে আমার অ্যাটমসফেরিক ইউনিটে করতে হবে। তো অ্যাটমসফেরিক ইউনিটে করতে গেলে কি করতে হয়? 760 দিয়ে ভাগ করতে হয়, কারণ 760 মিলিমিটার Hg চাপ সমান হচ্ছে 1 অ্যাটমসফেরিক প্রেশার এইটা। তাহলে 570কে 760 দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি কত? অত ATM, অ্যাটমসফেরিক ইউনিট। তো এই দুটো কেটে রাখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে আমার এবার ফর্মুলাটা কি? PV ইকুয়াল টু NRT, অর্থাৎ N সমান W/M RT। আর এর মান বের করব। তাহলে R ইকুয়াল টু হবে PVM/WT। P কত? 57/76 ইন্টু V কত? 1.64 ইন্টু M কার্বন ডাই অক্সাইড। তো কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে M কত হবে? 44, 12 প্লাস অক্সিজেনের 32, তাহলে হবে 44। তাহলে এটা হলো 44 বাই W কত? 2.2 ইন্টু T কত? 300। তাহলে এটা দশমিক উঠে এখানে একটা শূন্য এলো, 22 2 44, এই জিরো কাটলো। তাহলে 57/76 ইন্টু 1.64, এই 2 দিয়ে এটা কাটলে 15, 6
ইন্টু 15, এটা হবে 0.082 লিটার অ্যাটমসফেরিক। তাহলে আর এর মান হবে 0.082 লিটার এটিএম ইউনিট এই এককে। দেখো পরের কোশ্চেনটা বলছে 220 ভোল্ট 100 ওয়াট ও 220 ভোল্ট 60 ওয়াট দুটি বাল্বকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে কোনটির উজ্জ্বলতা বেশি হবে? তো দুটো বাল্বের ছবি আঁকছি। মনে করি এই একটা বাল্ব, এটা কত 220 ভোল্ট 100 ওয়াট। এবার এখানে আর একটা বাল্ব আঁকছি, এই বাল্বটাকে রেড কালার করে দিলাম এবং এর যে ডাটা 220 ভোল্ট 60 ওয়াট, এই বাল্বটার ডাটা দেওয়া আছে। তাহলে দুটো বাল্বের রোধ আগে বের করে নিই যে এই দুটো বাল্বের রোধ কত। এটা ধরলাম রোধ R1 প্রথম বাল্বটার, আর দ্বিতীয় বাল্বটার ধরলাম R2। তাহলে প্রথম বাল্বের আমরা জানি কি P ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। তাহলে আর ইকুয়াল টু কী হবে ভি স্কোয়ার বাই পি। তাহলে ভি স্কোয়ার মানে 220 ইন্টু 220 বাই পি মানে 100। তাহলে দুটো জিরো কেটে গেল, 22 ইন্টু 22 মানে 484 484 ওহম। তো যেহেতু এটা R1 ধরেছি তাই R1 দিয়ে লিখলাম। পরেরটার ক্ষেত্রে কি হবে আর ইকুয়াল টু ভি স্কোয়ার বাই পি, সেম ফর্মুলা। তাহলে এখানে কি হবে 220 ইন্টু 220 বাই 60। তাহলে এটা কাটলো, তাহলে 220 ইন্টু 22 বাই 6, তাহলে এটা হবে কত 806 অর্থাৎ 806.67 সামথিং এরকম, এত ওহম হলো। তাহলে এই যে R2টা বেরোলো, R2টা বড় R1-এর থেকে। এইবার দেখো বলছে শ্রেণী সমবায়ে যুক্ত করলে। তো শ্রেণী সমবায়ে যদি যুক্ত করি, দুটো বাল্বকে যদি শ্রেণী সমবায়ে যুক্ত করি, তো মনে করলাম এই দুটো বাল্ব রোদ দিয়ে দেখালাম, এটা R1 এটা R2, দুটো বাল্ব এবং শ্রেণী সমবায়ে যুক্ত আছে। তো দেখো শ্রেণী সমবায়ে যদি কোনো একটা ভোল্টেজ দেয়া থাকে তাহলে যে কারেন্টটা যায় আই কারেন্টটা, সেটা R1-এর মধ্যে দিয়েও আই কারেন্ট যায় এবং I2-র মধ্যে দিয়েও আই কারেন্ট যায়। মানে ব্যাটারি থেকে যে কারেন্টটা বেরোয় সেটা সমস্ত রোধের মধ্যে দিয়ে সেই একই পরিমাণ কারেন্টটা যায়, এসে আবার ব্যাটারির নেগেটিভ প্রান্তে সেই একই কারেন্টটাই ফিরে আসে। তার মানে আয়ের কোনো ফাংশন এখানে নেই। আমরা জানি কি উজ্জ্বলতার যে ফর্মুলা অর্থাৎ উৎপন্ন তাপের যে ফর্মুলা, সেই উৎপন্ন তাপের ফর্মুলাটা কি H ইকুয়াল টু আই স্কোয়ার আর টি। H ইকুয়াল টু আই স্কোয়ার আর টি এইটা। তো এক্ষেত্রে দেখো টি তো সেম, কারণ উজ্জ্বলতা মাপবো যখন 5 মিনিট হোক 10 মিনিট হোক, দুটো বাল্বের ক্ষেত্রে 5 মিনিট 10 মিনিট হবে, 15 মিনিট হলে দুটো বাল্বের 15 মিনিট হবে। তাহলে সময়ের উপর ডিপেন্ড করছে না। আবার দেখো একটু আগে জানলাম কারেন্টটা সেম দুটো রোধের ক্ষেত্রে, তাহলে আয়ের ওপর কিন্তু ডিপেন্ড করছে না। কিসের উপর ডিপেন্ড করছে? একমাত্র আরের ওপর ডিপেন্ড করছে, মানে আর এর সাথে সমানুপাতিক, যার আর বেশি তার উৎপন্ন তাপ বেশি। তাহলে কার আর বেশি? ভালো করে দেখো কার আর বেশি। বেশি হচ্ছে এখানে R2, অর্থাৎ 60 ওয়াট বাল্বের রোধ বেশি, তার মানে 60 ওয়াট বাল্বটা বেশি জোরে জ্বলবে। তাহলে এটি বেশি উজ্জ্বলভাবে জ্বলবে, মানে 60 ওয়াটের বাল্বটি বেশি উজ্জ্বলভাবে জ্বলবে, আর এইখানে যে 100 ওয়াটের বাল্ব ছিল এটা কম জ্বলবে। বোঝা গেল? যেহেতু এটা শ্রেণী সমবায়ে আছে, কিন্তু সমান্তরাল সমবায়ে যদি থাকতো তাহলে কিন্তু উল্টে জ্বলতো, মানে 100 ওয়াটটা বেশি জোরে জ্বলতো, 60 ওয়াটটা কম জোরে জ্বলতো। তারপরে কোশ্চেনটা দেখো, দুটি মৌল দেয়া আছে, একটা এ একটা বি। এর পারমাণবিক ক্রমাঙ্ক 11, তাহলে এটাকে যদি আমি ভাঙি 2 8 1 হবে। বির পারমাণবিক ক্রমাঙ্ক 17, তাহলে এটাকে যদি ভাঙি কি হবে 2 8 7। এবার বলছে রাসায়নিকভাবে যুক্ত হলে দুটি বি পরমাণু নিজেদের মধ্যে পরস্পর রাসায়নিকভাবে যুক্ত হলে এবং দুটি বি পরমাণু নিজেদের মধ্যে যুক্ত হলে কি ধরনের যোজ্যতা সৃষ্টি করবে? যুক্তি সহকারে লেখো। আচ্ছা, এ আর বি প্রথমে যুক্ত হবে, তারপর দুটো বি যুক্ত হবে। তো দেখো এ আর বি যদি প্রথমে যুক্ত হয়, মনে করো এটা এ, তাহলে এর বাইরের কক্ষে কটা ইলেকট্রন আছে?
এর বাইরের কক্ষে একটা ইলেকট্রন আছে, তো একটা ডট দিয়ে দেখালাম বাইরের কক্ষে একটা ইলেকট্রন আছে। এবার দেখো বি মৌল, এপাশে বি অঙ্কন করলাম, বির বাইরের কক্ষে 7টা দেখালাম, 1 2 3 4 5টা 6টা 7টা আছে। এবার দেখো এ মৌলটা যদি একটা ছেড়ে দেয়, বিকে দিয়ে দেয়, তাহলে এর বাইরের কক্ষে 8টা হয়ে যাবে, বির বাইরের কক্ষেও 8টা হয়ে যাবে। তাহলে এ কি করলো, একটা ছেড়ে দিল, তাহলে ছেড়ে দিলে আমরা জানি কি প্লাস, আর গ্রহণ করলে মাইনাস, তাহলে হয়ে গেল কি এ বি। তাহলে এ আর বি যুক্ত হয়ে যে যৌগটা গঠন করলো এটা হলো 1 নম্বর আয়নীয় যৌগ, এবং যে সংকেতটা হলো সেই সংকেতটা কি এ বি, এটা এ আর বি যুক্ত হয়ে। এবার দেখো দুটি বি পরমাণু যুক্ত হয়ে যদি যৌগ গঠন করে কি করবে, তো একটা বির বাইরের কক্ষে কটা আছে, 7টা অঙ্কন করলাম, 1 2 3 4 5 6 7টা, আবার আর একটা বি, তারও বাইরের কক্ষে 7টা, 3 4 5 6 7টা। এবার দেখো প্রত্যেকের যখন বাইরের কক্ষে 7টা, তাহলে এরা তো কাউকে দিতে পারবে না, দুটো বিরই একটা একটা করে লাগবে, তখন এরা কি করবে, একটা বি অন্য বির কাছ থেকে একটা ইলেকট্রন সমভাবে নিয়ে ব্যবহার করতে চাইবে। তো এই ইলেকট্রনটা এ সমভাবে ব্যবহার করছে, এই বিটা, আবার এই বিটাও সমভাবে ব্যবহার করছে। তাহলে কি হলো, বি 1 2 3 4 5 6, এই একটা বন্ড হবে এই বির উপরে, 1 2 3 4 5 6 হয়ে গেল। তাহলে এই যে যৌগটা তৈরি হলো এটা কিন্তু সমযোজী যৌগ তৈরি হলো। তাহলে এই যে যৌগটা তৈরি হলো, যোজ্যতাটা তৈরি হলো, এটা সমযোজ্যতা, এটা আয়নীয় যোজ্যতা, এবং এটা সমযোজী যৌগ তৈরি হলো, এটা আয়নীয় যৌগ তৈরি হলো, এবং এর যে সংকেতটা কি হবে, B2 সংকেতটা। বোঝা গেছে? চলো দেখো পরের কোশ্চেনটা বলছে এনটিপিতে 6.72 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করতে কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট অতিরিক্ত HCl এর সঙ্গে বিক্রিয়া করবে। তো আগে আমাদের এই বিক্রিয়াটা জানতে হবে, কেননা এটা রাসায়নিক গণনার অঙ্ক, তোমরা জানো রাসায়নিক গণনা থেকে যে সমস্ত অঙ্কগুলো আসবে সেগুলো বিক্রিয়াগুলো আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। ক্যালসিয়াম কার্বনেটের সংকেত কি, CaCO3, তার সাথে HCl এর বিক্রিয়া, তো HCl বিক্রিয়া করলে কি করবে, ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2 প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস জল। এবার নেক্সট স্টেপ কি না, আমাদেরকে আগে ব্যালেন্স করতে হবে যে এই সমীকরণটা ব্যালেন্স আছে কিনা দেখে নাও একবার। দেখো ক্যালসিয়াম বাম দিকে একটা আছে, ডান দিকে একটা আছে, কার্বন দেখো বাম দিকে একটা আছে, ডান দিকে একটা আছে, ক্লোরিন দেখো বাম দিকে একটা আছে, ডান দিকে দুটো আছে, তাহলে বাম দিকেও দুটো করতে হবে, তো ক্লোরিন দুটো করে নিলাম। এবার দেখো হাইড্রোজেন কটা আছে, হাইড্রোজেন দুটো, বাম দিকে দুটো হয়ে গেল, ডান দিকেও দুটো আছে। অক্সিজেন কটা আছে, অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের দুটো আর জলের একটা, তাহলে মোট 3টে ডান দিকে আছে, এখানেও 3টে ডান দিকে আছে, তাহলে অক্সিজেন। এবার দেখে নাও পুরোপুরি আর একবার প্রথম থেকে, ক্যালসিয়াম একটা, কার্বন একটা, অক্সিজেন 3টে, অক্সিজেন দুটো, একে 3টে, হাইড্রোজেন দুটো, ক্লোরিন দুটো, তাহলে আমাদের সমীকরণটা ব্যালেন্স হয়ে আছে। তো সমীকরণটা যেই ব্যালেন্স হয়ে থাকবে তখন আমরা তীর চিহ্নের জায়গায় ওটা কি দিয়ে দেবো, সমান চিহ্ন দিয়ে দেব, ব্যাস, তারপর আমরা অঙ্কটা করতে শুরু করব। তাহলে এখানে সমান চিহ্ন দিয়ে দিলাম। এইবার বলছে কি 6.72 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি করতে, তার মানে কার্বন ডাই অক্সাইডের কথা বলেছে, তাহলে কার্বন ডাই অক্সাইডকে আগে আণবিক ভরে ভাঙবো। কার্বন ডাই অক্সাইডকে আণবিক ভরে ভাঙলে কত হবে, কার্বনের আমরা জানি 12 আর অক্সিজেনের 16 × 2 মানে 32, তাহলে 12 + 32 মানে এই টোটাল করলে এটা কত হবে, 44 গ্রাম। এই 44 গ্রামের আয়তন কত লিটার,
আমরা জানি আণবিক ভরে যেটা ভাঙি সেটারই আয়তন হয় 22.4 লিটার। তাহলে এই কার্বন ডাইঅক্সাইডটার আয়তন হলো 22.4 লিটার। এইবার বলছে কি কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করতে কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। তাহলে ক্যালসিয়াম কার্বনেটের দিকে চলে যেতে হবে। ক্যালসিয়াম কার্বনেট, তো ক্যালসিয়াম কার্বনেটকে ভাঙলে কত হবে? ক্যালসিয়ামের 40 প্লাস কার্বনের 12 প্লাস অক্সিজেনের 16 ইন্টু 3, তো এটা করলে হবে 100 গ্রাম। তাহলে দেখো 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি কত থেকে? 100 গ্রাম কার্বন ডাইঅক্সাইড থেকে। সিম্পল। তাহলে এটা লেখো 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড পাই 100 গ্রাম CO3 থেকে। এবার কত লিটার কার্বন ডাইঅক্সাইড বলেছে? 6.72 লিটার। তাহলে 1 লিটার কার্বন ডাইঅক্সাইড পাবো 100/22.4, আর 6.72 লিটার কার্বন ডাইঅক্সাইড হবে 100/22.4 ইন্টু 6.72। এইটাকে ক্যালকুলেশন করো। দশমিক তুলে দিয়ে উপরে নিচে দুটো শূন্য, উপরে একটা শূন্য, এই 100 কেটে গেল। তাহলে 6720/224। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে পাওয়া যাবে 30। পেয়ে গেলাম কত? 30 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। 30 গ্রাম অ্যান্সারটা হবে তাহলে কত? 30 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। পরের কোশ্চেনটা দেখো। 6 গ্রাম কঠিন মৌল এ কে সম্পূর্ণরূপে গ্যাসীয় অক্সাইডে পরিণত করতে 6 গ্রাম কঠিন মৌল এ কে সম্পূর্ণরূপে গ্যাসীয় অক্সাইডে পরিণত করার জন্য এসটিপিতে 11.2 লিটার অক্সিজেন প্রয়োজন। তো আগে দেখো এই অঙ্কটা করার সময় মনে রাখবে, তোমরা যদি অঙ্কটা বুঝতে পারো যে এ বলতে কি বোঝাতে চেয়েছে, তাও কিন্তু সেই মৌল দিয়ে লিখবে না, যে অঙ্কে যে সংকেত দিয়ে লেখা আছে সেটাই লিখবে। তো দেখো এখানে বলছে 6 গ্রাম কঠিন মৌল এ, তাহলে এ লিখলাম। একে সম্পূর্ণরূপে গ্যাসীয় অক্সাইডে পরিণত করার জন্য 11.2 লিটার কি লেগেছে? অক্সিজেন। তাহলে এর সাথে অক্সিজেন বিক্রিয়া করে উৎপন্ন যে গ্যাসীয় অক্সাইডটা হবে তার এসটিপিতে আয়তন 11.2 লিটার। কিন্তু আমরা তো জানি না উৎপন্ন গ্যাসীয় অক্সাইডের সংকেতটা কি, তাই লিখে দিলাম AO2। এটাই হলো উৎপন্ন গ্যাসীয় অক্সাইডের সংকেত অ্যাকর্ডিং টু যে কোশ্চেনে ডাটা দেওয়া আছে সেইটা অনুযায়ী। এবার দেখো বলছে 6 গ্রাম কঠিন মৌল এ, তো 6 গ্রাম কঠিন মৌল মানে এটা লাগবে 6 গ্রাম, তার সঙ্গে অক্সিজেন যেটা বিক্রিয়া করবে সেই অক্সিজেনটা কত লিটার অক্সিজেন প্রয়োজন? 11.2 লিটার। একটু ভালো করে মনে করো যে এসটিপিতে আমরা জানি যে কোনো গ্যাসের আয়তন হয় 22.4 লিটার। এসটিপিতে যে কোনো গ্যাসের আয়তন হয় 22.4 লিটার, এবং এই 22.4 লিটার তত অক্সিজেন বা যে কোনো গ্যাসের ভর সেটাই তার আণবিক ভর। মানে এটাই বলার যে এই যে 22.4 লিটারটা এটা এমন একটা ভরের আয়তন যে ভরটাকে আমরা বলি কি? আণবিক ভর, বা এম দ্বারা লেখা হয় আণবিক ভর। তাহলে আমরা 11.2 লিটার এখানে বলেছে অক্সিজেনের প্রয়োজন। তো 11.2 লিটারকে যদি আমরা ডবল করি তাহলে পাবো কি? 22.4 লিটার। এই 22.4 লিটার কত গ্রাম? 22.4 লিটারের ভর কত? তাহলে 32। 22.4 লিটার মানে কি? আণবিক ভর। তো আমরা এখানে যেহেতু অক্সিজেন বলেছে, তো অক্সিজেনের 32 গ্রাম। এবার দেখো এই যে 6 গ্রামটা, 6 গ্রামে লাগে আমার কত? 6 গ্রামে লাগে 11.2 লিটার। কিন্তু এখানে যেহেতু আমি 22.4 লিটার করে নিয়েছি, মানে 11.2 লিটারকে ডবল করে এই 22.4 লিটার হয়েছে। তাহলে একই রকমভাবে এই 6 গ্রামেরও ডবল হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে কত? 12 গ্রাম। এবার যেটা তৈরি হয়েছে সেটা বলছে এসটিপিতে এর আয়তন কত? 11.2 লিটার। মানে যেটা বলার যে 6 গ্রাম এ তার সঙ্গে 11.2 লিটার অক্সিজেন, এইটা বিক্রিয়া করে যে অক্সাইডটা তৈরি হয়েছে তার আয়তন 11.2 লিটার। তাহলে আমার এই 11.2 লিটারকে
যেন তেন প্রকারে কি করতে হবে, 22.4 লিটারে আমাকে নিয়ে যেতে হবে। তবেই তো আমরা পাবো কি আণবিক ভর 22.4 লিটারে নিয়ে গেলে। তাহলে এই 6 গ্রামকে কি করলে 12 গ্রাম হবে, 2 গুণ করলে, তাহলে 11.2 লিটারকে কি করলে 22.4 লিটার হবে, 2 গুণ করলে। তাহলে একই রকমভাবে AO2-র যে আয়তন 11.2 লিটার, এটাকেও ডবল করে দেব, 2 গুণ করে দেবো, দিলে তাহলে এটাও কত হয়ে যাবে, 22.4 লিটার। তাহলে এবার একটা জিনিস খেয়াল করো, বাম দিকে আছে 12 গ্রাম প্লাস 32 গ্রাম, তার মানে ডান দিকে যে অক্সাইডটা তৈরি হবে এর আণবিক ভর কত হবে, 12 প্লাস 32, কারণ ভর তো মিলবে, বাম দিক প্লাস ডান দিক, বাম দিকের টোটাল ভর সমান ডান দিকের টোটাল ভর, তাহলে এটারও হবে 44 গ্রাম। আমরা জানি না কিন্তু এখনও পর্যন্ত যে এই 44 গ্রাম আণবিক ভরটা কার, গ্রাম আণবিক ভরটা কার 44 গ্রাম। যদি তোমরা অনেকে বুঝতেও পেরে যাচ্ছ যে 44 কার আণবিক ভর, কিন্তু তাও আমরা এখানে এই অনুযায়ী চলবো যে আমরা জানি না 44টা কার আণবিক ভর, কিন্তু এটা জানি যে 44টা হলো এম, মানে আণবিক ভর হলো 44। তাহলে এবার আমরা জানি এম ইকুয়াল টু 2D, মানে আণবিক ভর সমান 2 ইন্টু বাষ্প ঘনত্ব। তাহলে এখান থেকে বাষ্প ঘনত্ব ডি সমান পেয়ে যাব কত, m/2, তার মানে m 44/2, তো 44/2 করলে এটা হবে কত, 22, তার মানে ডি ইকুয়াল টু 2, বাষ্প ঘনত্ব কত হবে, 22। বোঝা গেছে? তারপরের কোশ্চেনটা দেখো, একটি 220 ভোল্ট 60 ওয়াটের বাতিকে 110 ভোল্ট বিভব প্রভেদযুক্ত লাইনে যুক্ত করলে বাল্বটির রোধ এবং এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা কত হবে। তাহলে 220 ভোল্ট 60 ওয়াটের বাল্ব, 220 ভোল্ট 60 ওয়াটের বাল্ব, আমরা জানি পি ইকুয়াল টু এখানে দেওয়া আছে কত, 60 ওয়াট ক্ষমতা, আর ভোল্টেজটা দেওয়া আছে কত, 220 ভোল্ট। এবার এখান থেকে আমাদের আরটা বের করতে হবে, মানে বাল্বের রোধটা কত। তো এই তিনটে জিনিস দিয়ে আমাদের কোনো ফর্মুলা জানা আছে কিনা দেখো, PVR, এটা দিয়ে তিনটে ফর্মুলা, কোনো ফর্মুলা আমাদের জানা আছে কিনা দেখো, পি ইকুয়াল টু V²/R, এই ফর্মুলাটা আমাদের জানা আছে। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কি আর ইকুয়াল টু V²/P, আর ইকুয়াল টু V²/P পেয়ে গেলাম। তাহলে V² মানে ভি মানে কত, 220, তার হোল স্কোয়ার মানে 220 ইন্টু 220, আর মানে হলো কত, 60। তাহলে 220 ইন্টু 220/60, তাহলে 220 ইন্টু 22/6, তাহলে এটা করলে কত হবে, 806.67 এত ওহম। এইটা হলো বাল্বটার রোধ। এবার দেখো তড়িৎ প্রবাহ মাত্রা নির্ণয় করতে বলেছে কি না, ওই বাল্বকে 110 ভোল্ট বিভব প্রভেদযুক্ত লাইনে যুক্ত করলে। এবার দেখো সেকেন্ড পার্ট, 110 ভোল্ট বিভব প্রভেদযুক্ত লাইনে যুক্ত করলে, তাহলে যে ভোল্টেজে যুক্ত করছি সেটা কত, 110 ভোল্ট, বাল্বটার রোধ বেরিয়েছে কত, 806.67, এইবার প্রবাহ মাত্রা কত, আই। তো সিম্পল এখানে ওহমের সূত্র অ্যাপ্লাই করো, ওহমস ল অ্যাপ্লাই করো, ওহমস ল থেকে কি হবে, ভি ইকুয়াল টু আইআর, তাহলে আই ইকুয়াল টু কী হবে, V/R, ভিটা কত 110 বাই আরটা কত 806.67, মানে 110/806.67 করলে আসছে 0.136 এত অ্যাম্পিয়ার। তাহলে এই হলো তড়িৎ প্রবাহ মাত্রা। কোশ্চেনটা বলছে 2, 3 ও 4 রোধযুক্ত 3টি পরিবাহীকে 2, 3 ও 4 ওহম রোধযুক্ত 3টি পরিবাহীকে কোন সমবায়ে যুক্ত করলে প্রতিটির মধ্যে দিয়ে একই মাত্রায় তড়িৎ প্রবাহিত হবে, প্রতিটির মধ্যে দিয়ে একই মাত্রায় তড়িৎ প্রবাহিত হবে। দেখো প্রতিটির মধ্যে দিয়ে একই মাত্রায় তড়িৎ প্রবাহিত হয় আমরা জানি শ্রেণী সমবায়ে যুক্ত রোধের মধ্যে দিয়ে, প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়। অর্থাৎ ব্যাটারি থেকে যে কারেন্টটা বেরোবে সেই আই পরিমাণ কারেন্টটা প্রথম রোধ দিয়ে যাবে, মানে 2 ওহমের মধ্যে দিয়ে, 3 ওহমের মধ্যে দিয়ে এবং 4 ওহমের মধ্যে দিয়েও যাবে কিন্তু। এবার দেখো বলছে সমবায়ের তুল্য রোধ কত, তাহলে এইটা শুধু একটু ভালো করে লিখে দেবে যে যেহেতু শ্রেণী সমবায়ে যুক্ত প্রতিটি রোধের মধ্যে দিয়ে একই মাত্রায় তড়িৎ প্রবাহিত হয়, অর্থাৎ এই রোধ তিনটি শ্রেণী সমবায়ে যুক্ত থাকবে। এটা 1 নম্বর, শ্রেণী সমবায়ে যুক্ত থাকবে।
তারপর বলছে কি না সমবায়ের তুল্য রোধ কত। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ টোটালটা কি হবে, R1 প্লাস R2 প্লাস R3 জাস্ট ডাইরেক্ট যোগ হয়ে যাবে, 2 প্লাস 3 প্লাস 4, তাহলে এটা হবে কত, 3 2 5 4 9 ওহম, অর্থাৎ এটা হবে 9 ওহম। চলো পরের কোশ্চেনটা দেখো, একই উপাদানের তৈরি দুটি পরিবাহীর প্রান্তীয় বিভব প্রভেদ সমান। একই উপাদানের তৈরি অর্থাৎ উপাদান যেটাকে আমরা রো দ্বারা লিখি, রোটা সেম মানে এটা একই, উপাদানের তৈরি দুটি পরিবাহীর প্রান্তীয় বিভব প্রভেদও সমান মানে ভিও একই দুটো পরিবাহীর ক্ষেত্রে। তাদের দৈর্ঘ্যের অনুপাত মানে L1/L2, ধরলাম প্রথম পরিবাহীর দৈর্ঘ্য L1 আর দ্বিতীয়টার দৈর্ঘ্য L2, দৈর্ঘ্যের অনুপাত 2:1 মানে 2/1, এবং প্রস্থচ্ছেদের অনুপাত মানে A1/A2, প্রস্থচ্ছেদের অনুপাত 3:2 মানে 3:2। তাহলে এবার দেখো রো যেহেতু একই তাই আমরা বলতে পারি ρ1/ρ2 এইটা সমান কি হবে 1, এবং ভি যেহেতু একই বিভব প্রভেদ তাই V1/V2 এটা সমান 1 হলে পরিবাহী দুটির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাত কত, মানে বের করতে বলছে I1/I2 এইটা ইকুয়াল টু কত বের করতে বলছে। তো আমরা জানি কি R সমান রো L/A, এই ফর্মুলাটা আমাদের জানা আছে। তাহলে এটাকে যদি দুটো পরিবাহীর ক্ষেত্রে করি তাহলে কি হয়ে যাবে ফর্মুলাটা, একটা R1 সমান হবে ρ1 L1/A1, আর R2 সমান কি হবে ρ2 L2/A2। তাহলে R1/R2 সমান ρ1 L1/A1 বাই এটা হয়ে যাবে A2/ρ2 L2। এবার দেখো ρ1/ρ2 এটা সমান কি দেওয়া আছে, ρ1/ρ2 সমান 1, তাহলে এই যে উপরে ρ1 আর নিচের ρ2 আছে, দেখো এই উপরে ρ1 আর নিচে ρ2 আছে, এই দুটো জায়গায় হয়ে গেল কি না 1 ইন্টু উপরে L1 নিচে L2, দেখো উপরে L1 নিচে L2, উপরে L1 নিচে L2, তাহলে L1/L2 কত দেওয়া আছে আমাদের 2/1, তাহলে এটাও হয়ে গেল 2/1। এবার দেখো A1/A2 কত দেওয়া আছে 3/2, তাহলে A2/A1 কি হয়ে যাবে 2/3, এই দেখো উপরে A2 নিচে A1, তাহলে A2/A1 হয়ে যাবে 2/3 ইন্টু 2/3, তাহলে এটা হচ্ছে কত 4/3, R1/R2 সমান 4/3 হলে পরিবাহী দুটির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাত কত, তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাত কত। তো আমরা জানি ওহমের সূত্র V=IR, এবার দুটো পরিবাহীর ক্ষেত্রে তার মানে V1 = I1R1 আর V2 = I2R2, সিম্পল। তাহলে V1/V2 যদি করি কি হবে I1R1 I2R2। এবার দেখো V1/V2 কত দেওয়া আছে, V1/V2 1 দেওয়া আছে, তাহলে এটা হয়ে গেল 1 = I1/I2, এটা তো বের করতে হবে, তাহলে I1/I2 লিখে রাখলাম ইন্টু R1/R2 কত বেরিয়েছে, R1/R2 4/3 বেরিয়েছে, তাহলে এটা লিখে দিলাম 4/3। তাহলে I1/I2 কত বেরোবে, I1/I2 কত হবে, তো I1/I2 সমান এটা 3 এদিকে চলে যাবে, 4 নিচে চলে আসবে, তার মানে 3/4, এটাই হলো অ্যান্সার। I1/I2 সমান হলো 3/4, এটাই অ্যান্সার। পরের কোশ্চেনটা দেখো, বলছে দুটি রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ হয় 9, তাহলে দুটো রোধ ধরলাম, একটা R1 একটা R2, তো যেহেতু শ্রেণী সমবায়
দুটো পরপর যোগ হয়, তুল্য রোধ হবে 9 ওহম। এবং সমান্তরাল সমবায়ে যুক্ত করলে, তো সমান্তরাল সমবায়ে যুক্ত করলে কি হয়, গুণফল বাই যোগফল, গুণ বাই যোগ, এটা কি হয় 2 ওহম বলছে। তাহলে রোধ দুটো নির্ণয় করতে বলেছে। সিম্পল দেখো, এটা 1 নম্বর, এটা 2 নম্বর সমীকরণ। এই যে 1 নম্বর সমীকরণে R1 প্লাস R2 সমান 9 আছে, এটা 2 নম্বর সমীকরণে বসিয়ে দাও। তাহলে কি হবে, R1 R2 বাই R1 প্লাস R2, তো এই R1 প্লাস R2 জায়গায় এই 9টা নিয়ে এসে বসিয়ে দাও। তাহলে 9 R1 বাই R2 বাই 9 সমান 2। তাহলে R1 R2 সমান কত হবে, 9 ইন্টু 2 মানে 18। তাহলে R1 R2 সমান হলো কত, 18। তাহলে এখান থেকে R1 সমান কত হবে, 18 বাই R2। এই একটা সমীকরণ পেয়েছি, R1 সমান 18 বাই R2। এই R1 সমান 18 বাই R2 মানে 3 নম্বর যে সমীকরণটা পেলাম, এইটা নিয়ে 1 নম্বর সমীকরণে বসাও। তো 1 নম্বর সমীকরণ আছে কি, R1 প্লাস R2 ইকুয়াল টু 9। তো R1 এর জায়গায় কী লিখব, 18 বাই R2 প্লাস R2 ইকুয়াল টু 9। তাহলে এটা লসাগু হবে কত, R2 ইকুয়াল টু 9। তো 18 প্লাস R2 স্কোয়ার ইকুয়াল টু 9। তাহলে হলো কি, R2 স্কোয়ার প্লাস 18 সমান 9 R2। তাহলে এইটা এবার R2 স্কোয়ার 9 R2টাকে সমানের এদিকে নিয়ে এলে মাইনাস 9 R2 প্লাস 18 ইকুয়াল টু 0। তাহলে R2 স্কোয়ার মাইনাস 18টাকে কীভাবে ভাঙলে মিডল টার্ম ফ্যাক্টর 9 আসবে, তাই 3 6 18, 6 প্লাস 3 R2 প্লাস 18 ইকুয়াল টু 0। তাহলে R2 স্কোয়ার মাইনাস 6 R2 মাইনাস 3 R2 প্লাস 18 ইকুয়াল টু 0। এইবার এখান থেকে আমরা কি পাচ্ছি, R2 কমন নাও। R2 কমন নিলে কি হচ্ছে, R2 মাইনাস 6 মাইনাস 3 কমন নাও, কমন নিলে R2 মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে R2 মাইনাস 6 R2 মাইনাস 3 মিডিল টার্ম ফ্যাক্টর যেমনভাবে তোমরা করো। তাহলে R2-র ভ্যালু পাচ্ছি কি, 6 একটা 3 একটা। এবার দেখো এই R2-র ভ্যালু দুটো পাচ্ছি, একটা 6 একটা 3। তাহলে এই R2-র ভ্যালুটা যখন এই R1 প্লাস R2 সমান 9, এইখানে যদি R2-র ভ্যালুটা আমি 6 বসাই, তাহলে R1 এর ভ্যালু কত পাবো, 3। আবার R2-র ভ্যালুটা যদি 3 বসাই, তাহলে এটা পেয়ে যাবো কত, 6। তার মানে R1-এরও দুটো ভ্যালু, R2-রও দুটো ভ্যালু। R1-এর ভ্যালু হলো 3 6। মানে যখন, এটা ভালো করে বোঝো, যখন R2 6 তখন R1 হলো 3। আবার যখন R2 3 তখন R1 হচ্ছে 6। মানে R1 R2 তোমরা যেমনভাবে ইউজ করতে পারো, দুটো রেজিস্ট্যান্স, একটা R1টা যদি 6 ধরো তাহলে R2টা 3 হয়ে যাবে, আর R2টা যদি 3 ধরো তাহলে R1টা 6 হয়ে যাবে, যে কোনো ব্যাপার। তাহলে কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। যদি কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করবে।